হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে জ্যামিতির প্রথম অধ্যায়, কিন্তু তোমাদের গণিত বইয়ের 3য় নম্বর অধ্যায় শুরু করতে চলেছি। জ্যামিতি হলো গণিত শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা। জ্যামিতি শব্দের অর্থ কি? জ্যামিতি হলো জ্যা মানে ভূমি এবং মিতি মানে পরিমাপ, অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। বিভিন্ন রেখার দ্বারা গাণিতিক সমস্যার সমাধান জ্যামিতিতে করা হয় বলে জ্যামিতির আরেকটি নাম হচ্ছে রৈখিক গণিত। জ্যামিতির সঙ্গে বিভিন্ন গণিতবিদের নাম জড়িয়ে আছে। ইউক্লিড, পিথাগোরাস, প্লেটো, আর্কিমিডিস প্রমুখ গণিতবিদের নাম জ্যামিতি শাস্ত্রের সঙ্গে যুক্ত। জ্যামিতির জনক কাকে বলা হয়? ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। কেন না, তিনি জ্যামিতিতে যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম হলো এলিমেন্টস অফ জিওমেট্রি। এই বইটি 13টি খণ্ডে বিভক্ত। এই বইটিতে তিনি জ্যামিতির সূত্রগুলিকে লিপিবদ্ধ করেছিলেন। জ্যামিতি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জ্যামিতি গণিত শাস্ত্রের যে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে গেলে জ্যামিতির জ্ঞান প্রয়োজন আছে। ভূমির সঠিক পরিমাপ করতে হলে জ্যামিতির জ্ঞানের প্রয়োজন আছে। কারিগরি বিদ্যা, প্রযুক্তিবিদ্যা সর্বক্ষেত্রে জ্যামিতির জ্ঞান অত্যন্ত দরকার। রাস্তাঘাট নির্মাণ, বিমান পথের দূরত্ব প্রভৃতি নির্ণয়ের ক্ষেত্রেও জ্যামিতির জ্ঞান খুব করে প্রয়োজন আছে। তো যা এখন তোমাদের গণিত বইয়ের যে 3য় নম্বর অধ্যায়, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল, এই অধ্যায়টা আমরা আলোচনা করব। এখানে কোষালেখী 3.1 এবং উপপাদ্য 31, 32, 33, সেই সঙ্গে কোষালেখী 3.3 এই পর্যায়গুলি নিয়ে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য তৈরি হয়েছে, এই অধ্যায় তৈরি হয়েছে। তো প্রথমে শুরু করব কোষালেখী 3.1। এখানে প্রয়োজনীয় এই অনুশীলনী করার জন্য যে তথ্যগুলি দরকার আছে সেই তথ্যগুলিকে আমি তোমাদের 1 থেকে 3টি পয়েন্টে আলোচনা করব। এখন শুরু করব 1 থেকে 3টি পয়েন্টের আলোচনা। প্রথম পয়েন্টে বৃত্ত কাকে বলে একটু জেনে নিই। তো তার আগে ছবি এঁকে নিই। বৃত্ত কি? এই হলো তোমার বৃত্ত, এটা হলো ও কেন্দ্রীয় বৃত্ত। বৃত্ত কাকে বলে না, সমতলের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু চলমান হলে ওই বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। বিষয়টা কিরকম? একটা নির্দিষ্ট বিন্দু সমতলের উপর অবস্থিত, অপর একটা বিন্দু সমদূরত্ব বজায় রেখে এরকম চলমান হচ্ছে, তাহলে এই বিন্দুটির যে সঞ্চার পথ তৈরি হলো এটাই হলো তোমার বৃত্ত। ক্লিয়ার? এই একটা সংজ্ঞা গেল। তো তোমাদের গণিত বইয়ে এই সংজ্ঞাটা একটু অন্যরকম আছে। সেটা কি না, বৃত্ত হলো সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি যারা প্রত্যেকে ওই সমতলে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। এই সংজ্ঞাটা তোমাদের বইতে আছে। এছাড়া তোমরা যখন ক্লাস 5, 6-এ বৃত্ত কাকে বলে কি জেনে এসছো না, সমতলের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে যে সীমাবদ্ধ বক্ররেখা উৎপন্ন হয় তাকেই বলা হয় বৃত্ত। সেটাও তোমরা একরকম সংজ্ঞা জেনেছো। যাই হোক, এই হলো মোটামুটি ভাবে বৃত্ত কি তার সংজ্ঞা জানলাম। এবার চলো পয়েন্ট 2-তে। 2 নম্বর পয়েন্টে তোমাদের একটা টেবিল দেওয়া হয়েছে। এই টেবিলে দুদিকে দুটো ভাগ আছে। একটা ভাগে লেখা হয়েছে বৃত্তের অংশ, অপর ভাগে লেখা হয়েছে বৃত্তাকার ক্ষেত্রের অংশ। এইটা বোঝার আগে একটা জিনিস তোমরা জেনে রাখো,
এই হলো তোমার ও কেন্দ্রীয় বৃত্ত। এই বৃত্তে এটা একটা বাইরের অংশ, এইটা ভিতরের অংশ, আর এটা তো বৃত্ত। এই বৃত্ত এবং ভিতরের অংশ মিলে তৈরি হয় বৃত্তাকার ক্ষেত্রের অংশ। এটা ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবারে বৃত্তের অংশগুলি কি কি জেনে নিই। 1 নম্বর কেন্দ্র সেন্টার, 2 নম্বর জ্যা কর্ড, 3 নম্বর ব্যাস ডায়ামিটার, 4 নম্বর ব্যাসার্ধ রেডিয়াস, 5 নম্বর চাপ আর্ক। এটা আবার দুভাবে হয়, অধিচাপ মেজর আর্ক, উপচাপ মাইনর আর্ক। 6 নম্বর পরিধি সার্কামফারেন্স, 7 নম্বর অর্ধবৃত্ত সেমি সার্কেল। এই হলো তোমার বৃত্তের অংশ। আর বৃত্তাকার ক্ষেত্রের অংশ দুটি, 1 নম্বর হচ্ছে বৃত্তাংশ সেগমেন্ট, এটা আবার দুরকম হয়, অধিবৃত্তাংশ মেজর সেগমেন্ট, উপবৃত্তাংশ মাইনর সেগমেন্ট। হয়েছে। 2 নম্বর হচ্ছে বৃত্তকলা, যেটা বলা হয় সেক্টর। ক্লিয়ার? এবারে এইগুলো আমরা চিত্রের আকারে একটু বুঝে নেব, বুঝতে থাকো। প্রথমে কেন্দ্র আলোচনা করছি। কেন্দ্র কি? কেন্দ্র হলো সমতলের উপর অবস্থিত, যে নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্ব বজায় রাখে অপর বিন্দু চলমান হলে সেই বিন্দুর সঞ্চারপথ বৃত্ত, তাহলে ওই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে বৃত্তের কেন্দ্র। তাহলে এটা ও হলো বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কটি হবে? একটি। কেন্দ্র গেল জ্যা, এটা কেন্দ্র জ্যা। ও কেন্দ্রবৃত্তের এ বি হলো জ্যা। এই জ্যা কাকে বলে? না, বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু সংযোজক সরল রেখাংশকে বৃত্তের জ্যা বলে। ক্লিয়ার? জ্যা কটি হয়? জ্যা একটা বৃত্তের অসংখ্য হবে। জ্যা এমন হতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে। তাহলে একটা বৃত্তের জ্যা অসংখ্য হবে। এবারে ব্যাস, ব্যাস কাকে বলে? এটা হলো বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রবিন্দুগামী যে জ্যা এবি, তাকে বলা হবে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসের সংজ্ঞা কি? না, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলা হয়ে থাকে। ক্লিয়ার? এর আর একটা সংজ্ঞা হতে পারে, বৃত্তের বৃহত্তম জ্যাকে বৃত্তের ব্যাস বলে। কেন বৃহত্তম? আমি এরকম জ্যা করলাম, এরকম জ্যা করলাম, কেন্দ্র দিয়ে যেই জ্যাটি যাবে সেইটা হলো বড়, সবচেয়ে বৃহত্তম হবে সেইটা। বোঝা গেছে? তাহলে একটা বৃত্তের ব্যাস কটি হবে? ব্যাস অসংখ্য ব্যাস হবে। কিরকম? এটা 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 এরকম অসংখ্য কেন্দ্রবিন্দুগামী জ্যা থাকবে, ফলে বৃত্তের ব্যাস অসংখ্য হবে। বোঝা গেছে? এরপরে ব্যাসার্ধ। ও কেন্দ্রবৃত্তের ও এ হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কাকে বলে? না, বৃত্তের কেন্দ্রবিন্দু এবং বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু সংযোজক সরল রেখাংশকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়ে থাকে। ক্লিয়ার? ব্যাসার্ধ বৃত্তের কটা হবে? অসংখ্য হবে। এই 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 এরকম এরকম অসংখ্য বৃত্তের ব্যাসার্ধ হবে। ক্লিয়ার? এবারে এই যে বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ, এই দুটির মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? না, ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ, অথবা ব্যাসার্ধ সমান হাফ গুণিতক ব্যাস। এটা তোমরা মনে রাখবে, বিভিন্ন শর্ট প্রশ্নের ক্ষেত্রে এটি কাজে লাগবে। হয়েছে? এরপরে চাপ। চাপ কাকে বলে? না, বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়ে থাকে। এই অকেন্দ্রীয় বৃত্তের এপিবি হলো একটা বৃত্তচাপ। আবার এ পদ দিয়েও কিন্তু বৃত্তচাপ হবে, যদি কিউ বসিয়ে দিই, এ কিউবি একটা বৃত্তচাপ। তাহলে কি হলো? বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। একটা বৃত্তের বৃত্তচাপ কটি হবে? অসংখ্য। কিরকম? ধরো এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ, এইরকম করে অসংখ্য বৃত্তচাপ হবে। বোঝা গেছে? এই বৃত্তচাপ দু ধরনের হয়, অধিচাপ আর উপচাপ। এই বিষয়টা কি দেখো, এই একটা বৃত্ত অঙ্কন করা হলো, এই একটা জ্যা, ও কেন্দ্রবৃত্ত এ বি,
পি, এ পাশে কিউ। এবারে এইটা হলো তোমার উপচাপ, এইটা হলো অধিচাপ। এবারে কাকে বলবে না, একটা বৃত্তের যে বৃত্তকে দুটি বৃত্তচাপে ভাগ করে দেয়, তবে অসমান বৃত্তচাপে ভাগ করতে হবে, সমান বৃত্তচাপে মোটেও নয়। অসমান বৃত্তচাপে ভাগ করলে ছোট চাপটিকে বলা হবে উপচাপ আর বড় চাপটিকে বলা হবে অধিচাপ। এই হলো উপচাপ এবং অধিচাপের ধারণা। ক্লিয়ার? এরপরে পরিধি। পরিধি কাকে বলে? ও কেন্দ্রবৃত্ত, এইটা হলো পরিধি। পরিধির সংজ্ঞা বলতে বৃত্ত যে বক্ররেখা দ্বারা গঠিত তার দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। এর একটা সংজ্ঞা। এই সংজ্ঞাটার আবার মতান্তরে বলা হয়েছে বৃত্ত যে বক্ররেখা দ্বারা গঠিত তাকেও পরিধি বলা হয়ে থাকে। যাক, মোটামুটি এইটা যে হলো একটা পরিধি, এটা মনে রাখলেই চলবে। এটাকে আবার বৃত্তও বলা হয়েছে, মতান্তরে এটাকে আমরা পরিধিও জানলাম, কিন্তু মূল বিষয়টা হচ্ছে বৃত্ত যে বক্ররেখা দ্বারা গঠিত তার দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। এরপরে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কি? একটা অকেন্দ্রীয় বৃত্ত আঁকলাম, দেখো ব্যাস। তাহলে ব্যাস কি করছে? একটা বৃত্তকে দুটি সমান বৃত্ত চাপে ভাগ করছে, এ পাশে একটা চাপ, এ পাশে একটা চাপ। তাহলে এই প্রত্যেকটি বৃত্ত চাপকে বলা হবে অর্ধবৃত্ত। ক্লিয়ার? তাহলে মোটামুটি বৃত্তের অংশগুলি আমরা জানলাম। এখন বৃত্তাকার ক্ষেত্রের অংশগুলি জানবো। বৃত্তাকার ক্ষেত্রের অংশ, বৃত্তাংশ এবং বৃত্তকলা। একটা ছবি এঁকে নিই। বৃত্তাংশ, আচ্ছা, এই ও কেন্দ্রীয় বৃত্তের এ পি কিউ বি একটা বৃত্তাংশ, আবার এ পথীয় এ আর এস বি সেটাও একটা বৃত্তাংশ। মানে এটা যে আর এটা হচ্ছে বৃত্তচাপ। এই যে এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বলা হয় বৃত্তাংশ। আবার বলছি, কোন বৃত্তের যে এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বলা হয় বৃত্তাংশ। বোঝা গেছে? এবারে তার দুটো বিষয় আছে, অতিবৃত্তাংশ এবং উপবৃত্তাংশ। সেটা কি না, যে বৃত্তাকার ক্ষেত্রকে যদি দুটি অসমান অংশে বিভক্ত করে তাহলে ছোট বৃত্তাংশটিকে কি বলা হবে? উপবৃত্তাংশ। আর বড় বৃত্তাংশটিকে কি বলা হবে? অধিবৃত্তাংশ। ক্লিয়ার? তাহলে তোমার বৃত্তাংশ জানা হলো। এরপরে বৃত্তকলা, একটা ছবি করে নি। এখানে দেখো, এইটা হলো তোমার একটা বৃত্তকলা, এইটা বৃত্তকলা একটা, এপাশেও একটা বৃত্তকলা আছে। তাহলে বৃত্তকলা কি? বৃত্তকলা হচ্ছে দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বলা হয় বৃত্তকলা। আবার বলি, কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয়ে থাকে। এটা হলো ছোট বৃত্তকলা, এটা হলো বড় বৃত্তকলা। বোঝা গেছে? তাহলে এই হলো তোমার বৃত্তকলা সম্পর্কে ধারণা। তাহলে মোটামুটি 2 নম্বর পয়েন্ট শেষ করলাম। চলো 3 নম্বর পয়েন্টে। পয়েন্ট 3, এককেন্দ্রীয় বৃত্ত, কনসেন্ট্রিক সার্কেলস কাকে বলে? না, একটু ছবি করে ফেলি, তারপরে সংজ্ঞাটা বলছি। দেখো, এখানে 3টা বৃত্ত অঙ্কন করা হয়েছে। যে 3টা বৃত্তের কেন্দ্রবিন্দু কিন্তু ও, ব্যাসার্ধগুলো আলাদা, ও এ, ও বি, ও সি। সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু একই নয়। তো এবার সংজ্ঞা বলি, যে সমস্ত বৃত্তের কেন্দ্রবিন্দু একটি কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য আলাদা তাদেরকে বলা হবে
মানে সেই সমস্ত বৃত্তদের বলা হবে একক কেন্দ্রীয় বৃত্ত। ক্লিয়ার? এখানে 3টা বৃত্ত করা হয়েছে, আরো বৃত্ত হতে পারে। পয়েন্ট 2, সর্বসম বৃত্ত কাকে বলে? সর্বসম বৃত্ত বলতে ছবিটা করে নি, যে সমস্ত বৃত্তের কেন্দ্রবিন্দু আলাদা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য একই। কেন্দ্রবিন্দু সবার আলাদা, এ বি সি, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এপি বি কিউ সি আর। তাহলে দেখো এখানে 3টা বৃত্ত, কেন্দ্রবিন্দুগুলো কিন্তু আলাদা, ব্যাসার্ধগুলো যেগুলো দেওয়া হয়েছে নামটা আলাদা, কিন্তু দৈর্ঘ্য কিন্তু একই। তাহলে সংজ্ঞায় কি বলবো না, যে সমস্ত বৃত্তের কেন্দ্রবিন্দু আলাদা কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য একই তাদেরকে বলা হবে সর্বসম বৃত্ত, ইকুয়াল অর কনগ্রুয়েন্ট সার্কেলস। এই হলো সর্বসম বৃত্ত। ঠিক আছে? এবারে মোটামুটি বৃত্ত সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানা গেল। এই বলার ফাঁকে একটা বিষয় একটু আমি গ্যাপ রেখে এসেছি, সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, যেটা হচ্ছে পরিধি। কোন বৃত্তের পরিধির সংখ্যা কটি হবে? পরিধির সংখ্যা হবে একটি। আর একটি বিষয় হচ্ছে বৃত্তের বৃহত্তম চাপকে কি বলা হয়? বৃত্তের বৃহত্তম চাপকে সেই পরিধি বলা হয়ে থাকে। বোঝা গেছে? এই বিষয়টা যখন আমি পরিধি আলোচনা করেছিলাম একটু গ্যাপ থেকে গেছিল, এবার আশা করি তোমরা বুঝে নিয়েছো। আচ্ছা, তাহলে কি হলো? বৃত্ত সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যগুলি জেনে নেওয়া হলো। এবার শুরু করব কোষে দেখি 3.1 এই অনুশীলনীর অঙ্কগুলি। চলো শুরু করি। কোষে দেখি 3.1 এর 1 দাগ, পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত লিখি। এখন পি এ কিউ বৃত্তাংশ কোনটা? পি এ কিউ। এখানে একটা বিষয় খুব মনে রাখবে, বৃত্তাংশের নামকরণ কিভাবে করতে হয় না, যে প্রান্ত বিন্দুতে যেই দুটি লেটার থাকে বৃত্তাংশের নামকরণেও তার প্রান্ত বিন্দুতে প্রথমে এবং শেষে সেই দুটি লেটার থাকতে হবে। আবার বলি, যে প্রান্ত বিন্দুতে যে দুটি লেটার থাকবে বৃত্তাংশের লেটার দিয়ে যখন নামকরণ করা হবে সেখানেও প্রথমে এবং শেষে সেই দুটি লেটার থাকবে। এখানে দেখো, যে প্রান্ত বিন্দুতে পি আছে কিউ আছে আর বৃত্তাংশের নামকরণ হয়েছে পি এ কিউ, এখানেও প্রথমে পি শেষে কিউ আছে। এইভাবে বৃত্তাংশের নামকরণ করতে হয়, লেটার দিয়ে নামকরণ করতে হয়। বোঝা গেছে? যাক, এবারে কি বলবো এখানে, মানে প্রশ্ন কি আছে, পি এ কিউ বৃত্তাংশে ও কেন্দ্রীয় বৃত্তের পি এ কিউ বৃত্তাংশে কোন কোন ব্যাসার্ধ আছে। তো দেখো, পি এ কিউতে ও পি ব্যাসার্ধ আছে, আবার ও এ ব্যাসার্ধ আছে, ও সি ব্যাসার্ধ আছে, ও কিউ ব্যাসার্ধ আছে। এই 4টি ব্যাসার্ধ আছে। বোঝা গেছে? এটাই তোমার অ্যান্সার। এই 4টি ব্যাসার্ধ আছে, 4টি ব্যাসার্ধ আছে। বোঝা গেছে? ও বি ব্যাসার্ধ হলেও কিন্তু এটা পি এ কিউ বৃত্তাংশে নেই, এটা তোমরা খেয়াল করবে। যাক, বোঝা গেছে? চলো প্রশ্ন নম্বর 2 এর দাগ, নিচের বক্সে বুঝে লিখি। রোমান 1, একটি বৃত্তের ড্যাশ বিন্দু আছে। যখন আমরা বৃত্ত সংজ্ঞা পড়েছি, এটা তো বৃত্ত, এখানে অসংখ্য বিন্দু আছে, তা আমরা জেনে এসেছি। তাহলে একটি বৃত্তের ড্যাশ বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে। তোমরা এগুলো সব বক্সে লিখবে। বৃত্তের বৃহত্তম জ্যা সংজ্ঞায় কি বলা হয়েছে? বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলা হয়। তাহলে অ্যান্সার হবে ব্যাস। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে। আচ্ছা, যখন বৃত্তাংশ সংজ্ঞা পড়া হয়েছিল কি পড়া হয়েছিল না, কোন জ্যা
এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তাংশ বলে। এ পাশে একটা বৃত্তাংশ হবে, এ পাশে একটা বৃত্তাংশ হবে। তাই তো মূল কথা হলো কি, যে বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে, বৃত্তাংশে বিভক্ত করে, বৃত্তাংশে। বোঝা গেছে? বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। একটা বৃত্ত আঁকা হোক, এইটা হলো ব্যাস, এটা কেন্দ্রবিন্দু। তাহলে প্রশ্ন কি, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। এ পাশে হলেও এরকম হলেও এগুলো সব তো ব্যাস, এটা কেন্দ্রবিন্দু। তাহলে উত্তর কি আসবে? কেন্দ্রবিন্দুগামী, কেন্দ্রবিন্দুগামী। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন ভি, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য ড্যাশ হবে। এখন বৃত্তাংশের সংজ্ঞা তো একটু আগে বললাম, সেক্ষেত্রে যদি কি বলছে, দুটি বৃত্তাংশ সমান, অর্থাৎ মানে কেন্দ্রবিন্দুগামী যে যদি হয়ে থাকে, তাহলে এ পাশে একটা বৃত্তাংশ, এ পাশে একটা বৃত্তাংশ, দুটো সমান। এক্ষেত্রে বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য কি হবে? এখান থেকে এটা একটা বৃত্তচাপ, এখান থেকে এটা একটা বৃত্তচাপ, দুটো বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হবে, সমান হবে। বোঝা গেছে? 6 নম্বর, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। আমরা বৃত্তকলার সংজ্ঞা কি পড়েছি না, কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশই হলো বৃত্তকলা। তাহলে এখানে কি প্রশ্ন আছে, একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি কি হবে? ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তাহলে এই উত্তরটা কি হবে? এটা হবে তোমার ব্যাসার্ধ। ব্যাস, এটা ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন, বৃত্তের বাইরে কোন বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ। এটা কিন্তু ছবি করে বুঝতে হবে। বৃত্ত এঁকে ফেললাম, বৃত্তের বাইরের কোন বিন্দু, একটা বৃত্তের বাইরে নিয়ে নাও একটা বিন্দু, ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য, এটা কেন্দ্রবিন্দু যোগ করো, রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা, ব্যাসার্ধ তো এখান থেকে এতটা, তাহলে এটা নিশ্চিত এই ব্যাসার্ধের চেয়ে বড় হয়েছে। তাহলে উত্তর কি আসবে তোমার? বৃত্তের বাইরের কোন বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড়। বাস, তাহলে 2 এর দাগে যে 7টি প্রশ্ন ছিল তার উত্তর হয়ে গেল। চলো এর পরবর্তী দাগে, 3 এর দাগে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি। ঠিক আছে? তো আমি এখানে তোমাদের স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আঁকতে পারছি না, আমি পেনে এঁকে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে নেবে। তো এখন আমি বৃত্তটা আঁকি। এটা হলো ও কেন্দ্রীয় বৃত্ত। বাস, জ্যা দেখাতে বলেছে, জ্যা দেখিয়ে দাও, এ বি জ্যা, তারপরে ব্যাস, সিডি ব্যাস, তারপরে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধ, উপচাপ, এখানে উপচাপ এক প্রকার আঁকা হয়ে গেছে, শুধু নামটা বসিয়ে দেবে, এখানে পি নাম দাও, মানে এ পি বি, এইটা হলো একটা উপচাপ। অধিচাপ, তো এখান থেকে এই পোরশনটা হচ্ছে মানে বৃত্তের এই চাপটা, সেটা হচ্ছে অধিচাপ। এবার নামকরণ করব, নামকরণ করছি কেন্দ্র, ব্র্যাকেটে ও, তারপরে আছে জ্যা, এ বি, এটা জ্যা, ব্র্যাকেটে এ বি দিয়ে দাও, এ বি জ্যা, ব্যাস, সিডি ব্যাস, ব্যাস,
ব্র্যাকেটে দাও সিডি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ ওই, ব্যাসার্ধ ব্র্যাকেটে লিখে দাও ও ই, উপচাপ, উপচাপ বলতে এ পি বি, এইটা হলো উপচাপ, উপচাপ ব্র্যাকেটে অতি অবশ্যই এটা লিখে দিতেই হবে এ পি বি, উপচাপ। অধিচাপ, অধিচাপ এইটা মানে ব্র্যাকেটে এটা অধিচাপ লিখে দাও, অধিচাপ, অধিচাপ, অধিচাপ হচ্ছে এখান থেকে এ ই বি, এ ই বি, এখানে নাম অনেক আসবে, এ সি ই ডি বি এভাবে লিখতে পারো, এ সি বি এভাবে লিখতে পারো, মোটামুটি 3টা লেটার দিয়ে যা খুশি লিখবেই, তাতে হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে 3 নম্বর অঙ্ক শেষ হলো। চলো এর পরের দাগে, 4 দাগে সত্য না মিথ্যা লিখি। রোমান 1, বৃত্ত একটি সমতলের চিত্র। আমরা যখন বৃত্তের সংজ্ঞা আলোচনা করেছিলাম, সূচনায় বলা হয়েছে যে সমতলের উপর অবস্থিত এইরকম একটা শব্দ দিয়ে। মূল কথা, বৃত্ত অবশ্যই একটি সমতলী চিত্র। তো এইরকম ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, বহুভুজ, বৃত্ত প্রত্যেকেই সমতলী চিত্র। তাহলে এই প্রশ্নটি কি আছে, মানে এই বিবৃতি সত্য, এটা লিখো সত্য। বৃত্তাংশ একটি সমতলী ক্ষেত্র। বৃত্তাংশের সংজ্ঞায় কি বলা হয়েছে না, কোন বৃত্তের একটি জ্যা, ছবিটা করে ফেলি বোঝা যাবে ভালোভাবে, একটি বৃত্তের কোন জ্যা এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে, তাহলে বৃত্তাংশ অবশ্যই একটি সমতলী ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বলা হয়েছে, তাহলে অবশ্যই সমতলী ক্ষেত্র, এটা সত্য হবে। তাছাড়া তোমাদের যে তথ্যগুলো দিয়েছি, তোমরা সেই তথ্যগুলো ভালো করে পড়বে, বারবার বুঝে বুঝে দেখবে সেগুলো, ঠিক আছে? দিলে এই সমস্ত প্রশ্নের উত্তর একদম ভুল হবে না। 2 নম্বর শেষ হলো। 3 নম্বর, বৃত্তকলা একটি সমতলী ক্ষেত্র। বৃত্তকলা কিরকম আমরা সংজ্ঞায় কি জেনে এসেছি, এইটা হলো বৃত্তকলা। কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে, তাহলে অবশ্যই বৃত্তকলা একটি সমতলী ক্ষেত্র হবে, এটা সত্য। বৃত্তকলা একটা সমতলী ক্ষেত্র। জ্যা একটি সরলরেখাংশ। জ্যা কি একটা বৃত্ত, এই হলো তোমার জ্যা। তাহলে জ্যা কাকে বলা হয়েছিল না, বৃত্তের উপর অবস্থিত দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশকে। এখানে কি বলেছে, জ্যা একটি সরল রেখাংশ, তাহলে এটাও সত্য। বোঝা গেছে? এরপরে চাপ একটি সরল রেখাংশ। চাপ, চাপ কাকে বলা হয়েছে, যে বৃত্তের অংশকে চাপ বলা হয়। তো বৃত্ত মানে তো একটা বক্ররেখা, এখান থেকে যদি এটা নিই, নিশ্চয়ই এর সরল রেখাংশ হবে না, বৃত্তের অংশই হচ্ছে বৃত্তচাপ। তাহলে চাপ একটি সরল রেখাংশ, এটা তো অবশ্যই মিথ্যা, এটা তো বক্ররেখাংশ, হয়েছে? এটা মিথ্যা এলো। একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। আচ্ছা, জ্যা একটা বৃত্তের কত থাকে, ধরো এই বৃত্ত, এই জ্যা, এই জ্যা, এই জ্যা, অসংখ্য জ্যা থাকবে। কিন্তু এখানে প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে না, এটা কখনো সত্য হতে পারে না। কেন নয়, আমি ধরলাম এই দৈর্ঘ্যের জ্যাটা, এই দৈর্ঘ্যের জ্যা না, এই জ্যা দৈর্ঘ্য, এই জ্যা দৈর্ঘ্য, এই জ্যা দৈর্ঘ্য না হয় সমান, এরকম অসংখ্য জ্যা থাকবে যার দৈর্ঘ্য সমান হবে। কিন্তু এখানে কি বলেছে, সসীম সংখ্যক। সসীম মানে কি, নির্দিষ্ট থাকবে, অবশ্যই নয়, অনেক থাকবে যে সমস্ত জ্যার দৈর্ঘ্য সমান, অসংখ্য জ্যা আছে ভিতরে, তাই তো? তাহলে এটি কি হবে, এটি হবে মিথ্যা। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। আচ্ছা, আমরা যে একক কেন্দ্রীয় বৃত্ত পড়ে এসেছি, কি বলেছি সেখানে আমরা কি জেনেছি
না কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি অনেকগুলি বৃত্ত থাকে, মানে কেন্দ্রবিন্দু একটা, বৃত্ত হবে আলাদা আলাদা দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত, তো সেক্ষেত্রে সেটা হবে একক কেন্দ্রীয় বৃত্ত। কিন্তু এখানে কি বলছে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব না, অনেক বৃত্ত আঁকা যাবে, এটা এটা আবার এটা, তাহলে এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে মিথ্যা। একটি বৃত্ত আঁকা যাবে না, অসংখ্য বৃত্ত আঁকা যাবে। তারপরে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। সর্বসম বৃত্ত কাকে বলে, না যে সমস্ত বৃত্তের কেন্দ্রবিন্দু আলাদা কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য একই, তাদের বলা হয় সর্বসম বৃত্ত। এখানে কি বলছে, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অবশ্যই ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে, এটা সত্য। তাহলে মোটামুটি চারের দাগে যে 8টি প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। সেই সঙ্গে কোষে দেখি 3.1 এই অনুশীলনীর যতগুলি প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের সমাধান আমরা শেষ করলাম। এই সঙ্গে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মে গড ব্লেস ইউ। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 3য় নম্বর অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এখানে যে 3টি উপপাদ্য আছে সেই উপপাদ্যগুলি করব, ঠিক আছে। উপপাদ্য কাকে বলে, না যে জ্যামিতিক সত্য বিবৃতিকে যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করতে হয় তাই হলো উপপাদ্য। উপপাদ্য করার জন্য একটি বিষয় খুব কাজে লাগে, সেটি হলো দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। আমি এখন তোমাদের সামনে এই বিষয়টি একটু বুঝিয়ে দেব, এটি তোমাদের এক্সট্রা প্রমাণ হোক, উপপাদ্য প্রমাণ হোক, সর্বক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে। তাহলে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত যে 4টি আছে, তার প্রথম পয়েন্ট বলছি, এস এস এস, এস সাইড এস সাইড এস সাইড, বাংলা করলে বাহু বাহু বাহু। বিষয়টি কি, না বিষয়টি হলো একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ছবিতে বুঝে নেব। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউ আর এর এডি ইকুয়াল পিকিউ, বিসি ইকুয়াল কিউআর এবং এসি ইকুয়াল পিআর। তাহলে ত্রিভুজ এবিসি এর 3টি বাহুর সঙ্গে ত্রিভুজ পিকিউআর এর 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে, তাই ত্রিভুজ দুটি সর্বসম। ক্লিয়ার? তাহলে 1 নম্বর পয়েন্ট শেষ হলো।